আমি মীর হাসান আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিসিডিএল স্টুডিওতে নিউজ 24-এর নতুন আয়োজন আপোষহীন বাংলাদেশে। 5 আগস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনার ভারতে আশ্রয় নেবার পর থেকেই বাংলাদেশ ভারতের সম্পর্কে পেয়েছে ভিন্ন মাত্রা। বলা হতো দক্ষিণ এশিয়ার এই দুটি দেশের একসময় ভীষণ ভালো রকমের সম্পর্ক ছিল, কিন্তু প্রশ্ন হলো কেন ক্রমেই দূরত্ব বাড়ছে আর এর ভবিষ্যৎই বাকি। এসব নানান প্রশ্ন নিয়ে আলোচনা করতে আজ আমরা আমাদের বিসিডিএল স্টুডিওতে 3 অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। তাদের সাথে একে একে পরিচিত হতে চাই। পরিচয় পর্বটা শুরু করব আমার ডান পাশ থেকে। আমার ডান পাশে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অধ্যাপক শাহিদুজ্জামান। শাহিদুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আপোষহীন বাংলাদেশে। কেমন আছেন? তার পাশেই আছেন জাতীয় নাগরিক কমিটির আন্তর্জাতিক ও কূটনৈতিক সম্পর্ক সেলের সম্পাদক আলাউদ্দিন মোহাম্মদ। আলাউদ্দিন, কেমন আছেন? অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে আমার বাঁয়ে আছেন ভূ রাজনীতি এবং নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জনাব শামীম কামাল। একই সঙ্গে তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজে পড়িয়েছেন। যাই হোক, অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাদের 3 জনকেই সময় দিয়েছেন। আমি বরং কথা বেশি না বাড়িয়ে আলোচনা শুরু করতে পারি। অধ্যাপক শাহিদুজ্জামান, আপনার কাছে প্রথম প্রশ্নটা নিয়ে যাই। আপনার কি মনে হয় এই সম্পর্কের যে টানাপোড়েন আমরা গণমাধ্যমের বরাত দিয়ে বলেন বা সোশ্যাল মিডিয়াতে বলেন বা দুদেশেরই যারা আছেন শীর্ষ কর্মকর্তাদের তাদের বক্তব্যের মধ্য দিয়ে যা পাচ্ছি, আভাস পাচ্ছি, তা কি আপনাকে মনে হচ্ছে খুব স্বাভাবিক, নাকি আসলে 5ই আগস্টের পর থেকে সম্পর্কের আসলে কোনো নতুন সমীকরণ তৈরি হলো? আপনার বিশ্লেষণটা কি? 5ই আগস্টের পরে ডেফিনেটলি একটা নতুন সমীকরণ সৃষ্টি হয়েছে। আমরা বাংলাদেশে কিন্তু ভারতের যে উদ্দেশ্য বাংলাদেশের প্রতি, সেটা সম্পর্কে আমরা দীর্ঘ সময় এবং এমনকি 5ই আগস্টের পরে বেশ কিছু সময় কিন্তু কমপ্লাসেন্ট হয়েছিলাম। একটা অত্যন্ত বিশাল পরিবর্তন হয়েছে গত 15 বছরে ভারতের মানসিকতায়। ভারত কিন্তু বাংলাদেশের অস্তিত্বকে একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে মেনে নেওয়ার ব্যাপারে সরাসরি প্রত্যাখ্যান করেছে। এই হাসিনা পিরিয়ডেই তাদের ফরেন মিনিস্টার ইজ অন রেকর্ড বলেছে যে বাংলাদেশের অস্তিত্ব আমাদের উত্তর পূর্ব ভারতের জন্য একটা হুমকি, এবং তারা নির্দিষ্টভাবে এই যে বিজেপি আরএসএসের যে তাত্ত্বিক ধারণার ভিত্তিতে তারা এই পলিসি চালিয়ে যাচ্ছে, এখনও চালিয়ে যাচ্ছে আন্ডার মোদি, যে বাংলাদেশকে যে কোনোভাবেই হোক শেষ পর্যন্ত নিয়ন্ত্রিত একটা কদর রাষ্ট্রে পরিণত করতে হবে। এটা ভারত মনে করে, এই বিজেপি সরকার মনে করে ভারতের উত্তর পূর্বের নিরাপত্তার জন্য অপরিহার্য। এই প্রেক্ষাপটে আমি বারবার চেষ্টা করছি এটা তুলে ধরতে যে আমাদের অস্তিত্ব নির্ভর করছে ভারতের ভাঙনের উপরে। আমাদের সর্বাত্মক প্রচেষ্টা হবে ভারতের থেকে উত্তর পূর্ব ভারতকে আলাদা করে দেওয়ার প্রক্রিয়াকে পূর্ণাঙ্গভাবে সমর্থন দেয়া। এবং এই প্রেক্ষাপটে আমি মনে করি যে চীনের সাথে আমাদের ভূ রাজনৈতিক সম্পর্ক এক নতুন আঙ্গিকে চিন্তা করতে হবে। আপনার বক্তব্য এরকম কি মনে হচ্ছে যে আমরা আসলে আমাদের প্রতিবেশীকে শত্রু জ্ঞান করছি? আমি এই ধারণাকে প্রতিষ্ঠিত করতে চাই যে 1947 সালে নেহেরু, গান্ধী, প্যাটেল এরা মিলে যে ভারত সৃষ্টি করেছে, এটা অ্যাবসলিউটলি ব্রিটিশ প্ল্যানের বিপক্ষে ছিল। ব্রিটিশরা ভারত ত্যাগ করার সময় কিন্তু তারা এভাবে এই যে অ্যানেক্স করে করে ভারতকে একত্রিত রাখবে এই ধারণা রাখে নাই। এবং এই জন্য আপনি দেখেন ভারত নামক এই রাষ্ট্র আজ পর্যন্ত পাকিস্তান রাষ্ট্রের সাথে স্বাভাবিক সম্পর্ক করতে পারছে না। এই দক্ষিণ এশিয়াতে কোনো আঞ্চলিক সংস্থা টিকে থাকতে পারে না। সার্ক ডেড, সার্কের আইডিয়া ভারত চায় না। ভারত এত অদ্ভুত একটা এন্টিটি, এবং এটা হিন্দুত্ববাদীর মর্মে, এখন যে হিন্দুত্ববাদী এরা ভারতের অর্ধেক পপুলেশনকে এনস্লেভমেন্ট, কৃতদাসে পরিণত করে রাখছে। তার মানে এতদিন যে বাংলাদেশ ভারতের সম্পর্ক, মুক্তিযুদ্ধের সময়কার তাদের অবদান বা তাদের বন্ধুত্ব, যে ন্যারেটিভটা আমাদের সামনে ছিল এতদিন, সেটা কি আপনার কাছে কোনোভাবে ধাক্কা খেয়েছে? যদি স্পেসিফিক্যালি 15 বছর দেখি, আফটার 1/11 আমরা দেখেছি এখানের পররাষ্ট্র নীতিটা হয়েছে ক্ষমতায় টিকে থাকার হাতিয়ার। মূলত পররাষ্ট্রনীতি হওয়া উচিত এক রাষ্ট্রের স্বার্থের সাথে আরেক রাষ্ট্রের স্বার্থের মধ্যকার যে দর কষাকষি হবে, এবং সেটার ভিত্তিতে একটা সম্মানজনক একটা অবস্থান। কিন্তু আমরা দেখেছি যে আমাদের সংবিধানে কিন্তু আমরা যে পররাষ্ট্রনীতিতে স্পষ্টভাবে বলে দিয়েছে আমরা কোনো বহিঃশক্তির হস্তক্ষেপ আমাদের উপর যেমন মানব না, আমরাও কিন্তু কোনো
দেশের বাইরের কোনো শক্তি অথবা কোনো দেশের ইন্টারনাল অ্যাফেয়ার্সে আমরা হস্তক্ষেপ করব না। কিন্তু আমরা দেখেছি যে আমাদের দেশের খুব সেন্সিটিভ যেই ব্যাপারগুলো, আমরা কাকে শাসক নির্বাচন করব, আমাদের নির্বাচন কমিশন কিভাবে চলবে, আমাদের নির্বাচন ব্যবস্থা কিভাবে কাজ করবে, এগুলো প্রতিবেশী দেশের একেবারে একচ্ছত্র নিয়ন্ত্রণে চলে গিয়েছিল। আমরা গত 3টা নির্বাচনে আমরা যে আমাদের দেশের আভ্যন্তরীণ প্রতিষ্ঠানগুলোকে যেভাবে ব্লেম করতে পারি, একই সাথে আমরা আমাদের প্রতিবেশী দেশের নগ্ন হস্তক্ষেপকেও এখানে ব্লেম করতে হবে। আপনি দেখেছেন 2014 সালে যখন সত্যিকার অর্থে বাংলাদেশ একটি ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে চলে যাচ্ছিল, একটা গ্রহণযোগ্য নির্বাচনের পথে তখনকার বিরোধী দলগুলো রাস্তায় ছিল, তখন ভারতের পররাষ্ট্র সেক্রেটারি সুষমা স্বরাজ বাংলাদেশে এসে তাদের তখনকার, আমরা যদি বলি যে এরশাদ, অনেকেই বলে থাকেন এরশাদ এখানে রয়ের এজেন্ট ছিলেন কিনা কিংবা ইন্ডিয়ার স্বার্থ এখানে বাস্তবায়ন করেছিলেন কিনা, বাট আমরা যদি তার ঘটনার প্রভাবগুলো মিলিয়ে দেখি, আমরা দেখি যে এখানে একটা মিল পাই। এরশাদকে তখন ওনারা নিয়ে এরশাদকে দিয়ে 14 সালে নির্বাচনটা করিয়ে নিয়েছে। তারপর যে অবস্থাটা ঘটেছে, আমরা 18 সালে কিংবা 24 সালে এবং 24 সালে যে গণ অভ্যুত্থান ঘটেছে, এই গণ অভ্যুত্থানের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেখেছি যে এখানে ইন্ডিয়া এত নগ্নভাবে হস্তক্ষেপ করে, আমি নিশ্চিত না ইন্ডিয়া তার ভিতরের কোনো স্টেটকে এতটা নগ্নভাবে হস্তক্ষেপ করতে পারে কিনা। তো সেই প্রেক্ষাপটে আমরা বলবো যে বাংলাদেশ সত্যিকার অর্থে নতজানু যে পররাষ্ট্রনীতি সেটা থেকে বের হয়ে আসছে। বাংলাদেশের সাথে তার প্রতিবেশী এবং তার বাইরের যে কাউন্টার পার্ট দেশগুলো আছে তাদের সম্পর্ক হবে মর্যাদার ভিত্তিতে। বাংলাদেশ যুদ্ধ করে একটা স্বাধীন দেশ পেয়েছে। বাংলাদেশের মধ্যকার যে নাগরিকরা তারা দীর্ঘদিন ধরে আত্মমর্যাদার জন্য লড়াই করে আসছে এবং সে আত্মমর্যাদা তার পররাষ্ট্রনীতিতে সে দেখতে চায়। বাংলাদেশের মানুষ রাজনৈতিক দলগুলিকে প্রত্যাখ্যান করেছে যারা বিদেশি শক্তির সাথে নেগোশিয়েট করে এখানকার ক্ষমতা কাঠামোর পরিবর্তন চেয়েছিল, তাদেরকে প্রত্যাখ্যান করেছে। এই যে আওয়ামী লীগের ক্ষমতা থেকে পড়ে যাওয়া বা শেখ হাসিনার চলে যাওয়া, এখানেও কি আপনি কোনো ধরনের রাজনৈতিক মেরুকরণ দেখেন? আপনাদের বক্তব্যের মধ্যে দিয়ে কি কোনো নতুন রাজনৈতিক মেরুকরণের দিকে যাওয়ার প্রবণতা তৈরি হচ্ছে? বাংলাদেশের জনগণ কি দুই ভাগে বিভক্ত, যে একদল পাকিস্তানের দিকে হেলে পড়ছে আর ইন্ডিয়ার দিকে হেলে পড়ছে? বাস্তবতা কিন্তু তাই বলছে না। বাস্তবতা বলছে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের অনেকগুলো ডাইমেনশন আছে। আপনি ট্রেড পার্টনার যদি দেখেন, বাংলাদেশের সাথে ভারতের যেই বাণিজ্য ঘাটতি, বাংলাদেশ মোটা দাগে 90% আমদানি করে, 10% বাংলাদেশ এখন রপ্তানি করে। আমি সেই বিষয়গুলোতে যাব ধীরে ধীরে, তবে প্রারম্ভিক আলোচনায় আমি একটু ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামালের কাছে যেতে চাই। শামীম কামাল, আপনার বিশ্লেষণটা কি হবে? আপনি শুনছিলেন সর্বপ্রথম আপনার এই টাইটেল আপসহীন বাংলাদেশ, এটা শুনতে এত চমৎকার দেখাচ্ছে বা এত ভালো ফিল করছি, কিন্তু বাস্তবতার ক্ষেত্রে স্বাধীনতার পরে বাংলাদেশের জাতীয় চরিত্রটা কিন্তু আপসহীন নয়, এটা আপোষকামী। হ্যাঁ, আমরা ব্যক্তিগতভাবে রাজনৈতিক পরিমণ্ডলে অনেকে আপসহীন নেতা নেত্রী পেয়েছি, বাট সেটার হচ্ছে তাদের দলীয় অবস্থান থেকে। কিন্তু জাতীয় স্বার্থ সংরক্ষণের ক্ষেত্রে বাংলাদেশকে কখনোই আমরা আপসহীন অবস্থায় দেখিনি। এখন 6 মাসের মধ্যে তো একটা জাতীয় চরিত্র বের করা সম্ভব না, এটা লম্বা সময় প্রয়োজন। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে প্রফেসর শহীদুজ্জামান স্যারের সাথে আমি একটা জায়গায়, যে প্রতিবেশী পরিবর্তন করা যায় না, এটা ঠিক আছে, কিন্তু প্রতিবেশীর আচরণ কিন্তু পরিবর্তন করা যায়। স্বাধীনতার পর থেকে আমরা যে নির্লিপ্ত আচরণ করেছি, কূটনৈতিকভাবে এত নিস্পৃহ আমরা আচরণ করেছি, তাতে ভারত এই সুযোগ নেবে, এটাই স্বাভাবিক। আমি একদম পেলোপনেশিয়ান ওয়ারের একটা কথা বলি, যুদ্ধের কথা বলি। গ্রিক খ্রিস্টপূর্ব 300 শতকের দিকে গ্রিসে একটা যুদ্ধ হয়েছিল এথেন্স এবং স্পার্টার মধ্যে। তারপরে 27 বছর ব্যাপী যুদ্ধ। এই যুদ্ধের পরবর্তীতে থুসিডাইটস নামে একজন ঐতিহাসিক দার্শনিক বলেছিলেন যে রাইট অ্যাজ দ্য ওয়ার্ল্ড গোজ ইন বিটুইন দ্য ইকুয়ালস ওয়াইল দ্য স্ট্রঙ্গার ডু হোয়াট দে ক্যান আর উইকার সাফার হোয়াট দে মাস্ট। ক্ষমতা অধিকার হচ্ছে সমানে সমানে যাদের শক্তি তাদের মধ্যে, তাছাড়া যার শক্তি আছে সে যত খুশি অত্যাচার করবে এবং যার শক্তি নাই সে ততটাই ভোগান্তিতে থাকবে। এক্স্যাক্টলি ভারতের সাথে বাংলাদেশের ডিপ্লোম্যাটিক সম্পর্কটা তাই হয়েছে। এখন ভারত শক্তিশালী দেশ, তারা বাংলাদেশের প্রতি যত ধরনের অন্যায্য আচরণ সবই করেছে। আমি উদাহরণ একদম ম্যাথডিক্যালি পয়েন্ট আপনাকে দেখাতে পারবো কোন কোন জায়গায় আমাদের জাতীয় স্বার্থকে আমরা বিক্রি করে দিয়েছি। তাহলে স্বাধীনতার পরে যে রাজনৈতিক দলগুলি ছিল, এটা শুধু আওয়ামী লীগকে এককভাবে দোষ দিয়ে লাভ নেই, বাকি যারা ছিল তারাও কি জাতীয় স্বার্থ সংরক্ষণ করতে পেরেছে? সো
মূলত মোটা দাগে বলতে পারি স্বাধীনতার পরে একচ্ছত্রভাবে ভারত যে মেজর বাঁক, যে ঘটনার যে মেজর বাঁকগুলি আপনি চিন্তা করেন, ইন্দিরা মুজিব চুক্তি, ইনল্যান্ড ওয়াটার ট্রিটি 1972 সাল, ইনল্যান্ড ওয়াটার ট্রিটি বাংলাদেশের জলসীমা ব্যবহার করার জন্য একটা চুক্তি হয়েছিল 1972 সালে। তখন এটার লয়্যালটি বাবদ ভারত বাংলাদেশকে 5 কোটি টাকা দিয়েছে। তখন থেকে 50 বছর এটা 1 টাকাও বাড়েনি। তাহলে এটাকে কি বলবেন? অন্যান্য চুক্তি যদি বলেন, আর নদীর কথা আমি প্রায়ই বলি। কিন্তু যেন শামীম কামাল, আমাদের প্রতিবেশী দেশ যাকে আপনি বলছেন যে আমাদের থেকে অনেক বেশি শক্তিশালী, আয়তনের দিক থেকে অনেক বড়, তো সেই প্রতিবেশী যখন শক্তিশালী এবং আয়তনের দিক দিয়ে বড়, তার আচরণ কী করে আমরা পরিবর্তন করব? মানে আমাদের পররাষ্ট্রনীতি থেকে কোনো ধরনের না, হ্যাঁ, অবশ্যই পরিবর্তন করার জন্য আপনাকে আপনার ব্যবস্থা নিতে হবে। যেমন সেটা? এখানে আমাদের 2টা ঘাটতি আছে। একটা হলো পররাষ্ট্রনীতি। পৃথিবীর কোথাও এরকম কোনো পররাষ্ট্রনীতি নাই। আমাদের পররাষ্ট্রনীতি যদি বলেন ব্যাখ্যা করতে, এক গালে যদি চর মারে আরেকটা গাল পেতে দেওয়ার হলাম পররাষ্ট্রনীতি। পৃথিবীর কোনো দেশে এরকম, পৃথিবীর কোনো দেশে পররাষ্ট্রনীতি এরকম নাই। দ্বিতীয়ত হলো যে আমাদের যেখানে সিরিয়াস ল্যাকিং জাতীয় ঐক্য, 3000 বছরের ইতিহাস। সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। এর অর্থ কি মানে এক গাল পেতে দেয় আরেক গাল? এক্স্যাক্টলি বিষয়টা তাই। সিঙ্গাপুরের ফরেন পলিসি, ফ্রেন্ডশিপ টু ফ্রেন্ডস অনলি। আচ্ছা, আপনি কেন আপনি দেখতে পাচ্ছেন না যে স্বাধীনতার পর থেকে ভারত আপনার প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে বঞ্চিত করছে, আপনার প্রতি অন্যায় আচরণ করছে? তারপরে কি আমাকে ভারতের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে? অবশ্যই রাখবো, কিন্তু কেন ন্যায্যতার বিষয় আসবে না? মিয়ানমার যে আমাদের উপরে এত প্রায় 12 লক্ষ রোহিঙ্গা চাপিয়ে দিয়েছে, এটা অন্যায় না? অবশ্যই। তারপরে আমরা কি একজনও রোহিঙ্গা ফেরত পাঠাতে পেরেছি? সো আমি এই জন্যই বললাম যে আমাদের এটা পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর যে আপনি ভূ রাজনৈতিক যে অবস্থান, 3টা দেশের এক ধরনের মিল আছে। একটা হচ্ছে সিঙ্গাপুর, একটা হচ্ছে বাংলাদেশ, আর একটা ইসরায়েল। এই 3টা দেশের প্রতিবেশী চিন্তা করেন ভূ রাজনৈতিক অবস্থান হিসাবে। আপনি যদি দেখেন মানে একটা জাতীয়, একটা দেশের কল্যাণকর রাষ্ট্র হিসেবে, আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে ওঠার ইতিহাসও কিন্তু খুব কম। এটা হলো একটা জাপান, একটা হলো মালয়েশিয়া, আর একটা হলো সিঙ্গাপুর। কারণ এনাদের যে নেতৃত্ব পেয়েছে, আমি 3জন নেতার শুধু উদাহরণ দেবো, তাহলে বুঝবেন যে আমি কি বলতে চাচ্ছি। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে ম্যাকআর্থারের কাছে জাপানের সম্রাট হিরোহিতো গেলেন, সাথে কিছু চাল নিয়ে গেছেন ব্যাগের মধ্যে, হাঁটু গেড়ে বসছেন ম্যাকআর্থারের সামনে, গিয়ে বললেন যে আমার জাপানিরা খুব ভাত খেতে ভালোবাসে, আমার মুন্ডপাত করুন, আমার মাথা কেটে ফেলেন, কিন্তু আমার জাপানিকে কষ্ট দিয়েন না। তো এইটা হচ্ছে তার অ্যাপ্রোচ নেতা হিসেবে। মালয়েশিয়া আসেন, মালয়েশিয়া মাহাতির মোহাম্মদের একবার বুকে ব্যথা হলো, তখন বলে যে আমার চিকিৎসা করতে হবে। তখন বলে যে না, এই চিকিৎসা তো আমাদের নাই। বলে যে না, বাইরের থেকে ডক্টর ট্রেনিং করে নিয়ে আসো, তারপরে আমি চিকিৎসা করব। উনি 2 বছর ঝুঁকি নিয়েছেন হৃদরোগের, তারপরে বাইরে ট্রেনিং করে নিয়ে আসছে। আজকে আমাদের দেশের অনেক নেতা বাইরে যাচ্ছে না চিকিৎসার জন্য। আপনার আমার জন্য কখনো কি এই সুযোগ আমরা পাবো কোনো দেশে যাওয়ার জন্য? তাহলে ওনারা যখন ক্ষমতায় ছিলেন তখন কেন আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে সংস্কার করেন নাই? তাহলে বিষয়টা কি তাই না? তাহলে নেতৃত্ব একটা বড় ফ্যাক্টর। মুক্তিযুদ্ধের আগে, স্বাধীনতার আগের শেখ মুজিব এবং স্বাধীনতার পরের শেখ মুজিবের মধ্যে আকাশ পাতাল তফাৎ। পৃথিবীর ইতিহাসে যে দেশগুলি মুক্তিযোদ্ধাকে বা মুক্তিযোদ্ধা যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে ক্ষমতায়ন করে সেই জাতিগুলি আপনার বিপদে পড়েছে। সো আমাদের এখন যেটা বড় সমস্যা হচ্ছে, ভারত 5ই অগস্টের এই পতনটাকে কোনোভাবে মনস্তাত্ত্বিকভাবে মেনে নিতে পারছে না। কারণ তারা এটা আশাও করে নেয় যে বাংলাদেশ এরকম আচরণ করবে বা এরকম ঘটনা ঘটবে। সুতরাং তাদের একটা অভীষ্ট লক্ষ্য আছে, সেটা আমি ক্লিয়ার করে দিই যে যত তাড়াতাড়ি সম্ভব আওয়ামী লীগকে প্রত্যাবর্তন এবং রাজনৈতিক পুনর্বাসন করা। সুতরাং তাড়াতাড়ি নির্বাচনের ব্যাপারটা কিন্তু ভারতের দিক থেকে একটি বাড়তি তাগাদা। তো এগুলিকে বোঝার জন্য আমাদের মনে হয় সমস্ত আইজ অ্যান্ড ইয়ার্স খুলে রাখতে হবে। এখন আমরা এমন একটা সময় আসছি, ভারত ব্লক করে দিয়েছে, ভারত সব কিছু বন্ধ করে দিচ্ছে। সেক্ষেত্রে আমাদের অন্যান্য, আমরা কেন এতদিন এক চোখ বন্ধ রেখেছি? কেন আমরা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের দিকে তাকাইনি? কেন আমরা চায়নার সাথে সম্পর্ক ডেভেলপ করিনি? চায়না তো এখন পাগল হয়ে গেছে বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক করার জন্য। যে কি করে আসলে সম্পর্কের জায়গাগুলোকে নিয়ে এগুতে হবে সেটা জানতে চাই এখন 3জনের কাছ থেকে। তবে তার আগে নেব ছোট্ট একটা বিরতি, ফিরছি। আবার আমন্ত্রণ নিউজ 24-এর নতুন আয়োজন আপসহীন বাংলাদেশে। আপনি বলছিলেন যে আসলে আমরা তো প্রতিবেশী বদলাতে পারবো না, আবার জেনারেল শামীম কামালও বলছিলেন যে না বদলাতে পারি, কিন্তু আমরা তো তাদের আচরণ বদলাতে পারি, আমরা তো তাদের চোখে চোখ রেখে কথা বলতে পারি। আপনি কি মনে করেন যে তাদের যে আচরণ, সেই ধরনের আচরণ কি আমরাও কি ম্যাচিউর আচরণ করছি কি না? আমাদের ম্যাচিওর্ড আচরণ করছি না, সেটা
আগে ডক্টর শামীম কামাল বললেন যে আমরা কিছুই করতে পারি নাই ইন টার্মস অফ রেসপন্ডিং রিয়ালিস্টিক্যালি টু ইন্ডিয়া। আমরা খালি সবসময় ইন্ডিয়াকে তোয়াজ করে গিয়েছি, অ্যাপিস করে গিয়েছি। একটা জিনিস কিন্তু ভুলে গেলে চলবে না, আমরা যে বলি 1971-এ ইন্ডিয়া আমাদের মুক্ত করেছিল, সাহায্য করেছিল স্বাধীনতায়, অ্যাবসলিউটলি রং। ইন্ডিয়া ওয়াজ এ অকুপাইং পাওয়ার। ইন্ডিয়া আমাদের দেশে ঢুকেছে বাংলাদেশকে করদ রাজ্যে পরিণত করতে। পাকিস্তান আর্মি যখন সারেন্ডার করে 3 মাস ইন্ডিয়ান আর্মি, পাকিস্তান আর্মি সমস্ত জিনিস এমনকি টয়লেটের কমোড পর্যন্ত খুলে নিয়ে গেছে। তারা লুট করছে বাংলাদেশকে, তারা বাংলাদেশ ছাড়তে চায় নাই। এবং আসলে যে কি সম্পর্কটা ছিল, তারা যে অকুপাইং পাওয়ার ছিল তার প্রমাণ হচ্ছে মেজর জলিল, দ্য মোস্ট ব্রিলিয়ান্ট সাহসী সেক্টর কমান্ডার। এই মেজর জলিল সাবসেক্টর কমান্ডার গুলি করছে ইন্ডিয়ান আর্মিকে যখন চুরি করে নিয়ে যাচ্ছিল। হি হ্যাড দ্য কারেজ, হি ওয়াজ দ্য ওনলি অফিসার হু রিয়েলি শট। দ্যাট এক্সপ্লেইনস দ্য রিয়ালিটি যে ইন্ডিয়ান আর্মি তখন আমাদের সাথে কি সম্পর্ক। তারা আমাদের স্বাধীনতা দিতে আসে নাই, তারা এসছে এই দেশকে পঙ্গু করে দিতে। 6 মাস তারা ক্রমাগত নিয়ে গেছে। জেনারেল ওসমানীকে তারা মেরে ফেলতে চেষ্টা করছে। এগুলো সত্যি কথা। তাহলে এতদিনকার এয়ার মার্শাল খন্দকারকে চেয়ারেও বসতে দেয় না। শাহিদুজ্জামান, তাহলে এতদিনকার ন্যারেটিভটা তাহলে কি? এই ন্যারেটিভ ভুল। দিস হোল ন্যারেটিভ ইজ এ মিথ। এটা আওয়ামী লীগ তৈরি করছে আর বাকি দেশগুলো, ইন্ডিয়া এটা আমাদের চাপিয়ে দিয়েছে। বাংলাদেশ তাহলে এই 17টা বছর, এই 15-16টা বছর আমার ধারণা আমিও এক্সিস্ট করেছি, আপনিও এক্সিস্ট করেছেন, আলাদিন করেছেন, শামীম কামালও এক্সিস্ট করেছেন। তখন এই ভয়েসটা আসেনি কেন? আসেনি বিকজ ওই যে শামীম সাহেব বললেন যে আমাদের জাতীয় চরিত্র, আমরা হচ্ছি একটা কৃতদাসের জাতিতে পরিণত হয়েছি। এই যে আমরা এতগুলা বছরে, গত 100 বছরে কত বাঙালি মুসলমান প্রাণ দিয়েছে স্বাধীনতার জন্য। ওই ভারতবর্ষের বাঙালি ইতিহাসে একজনেরও নাম আছে? আপনি আকাশবাণী কলকাতা খুলে দেখেন, দূরদর্শন খুলে দেখেন, তারা বন্দনা গায় ভারতের বীর যারা ছিল, বাঙালি বীর, কোথাও কোনো একজন মুসলমানও নাই। তারা ইতিহাস রচনা করে আলাদাভাবে, আর আমাদের মুসলমানদেরকে তারা মনে করে বাইরের, উই আর আউটসাইডার্স। এই জন্য আমি বলি আমরা প্রত্যাখ্যান করি। যখন পাকিস্তান ভেঙে যায়, চোয়েন লাই হি সেইড দ্যাট দিস ইজ দ্য বিগিনিং অফ দ্য ব্রেকআপ অফ ইন্ডিয়া। এবং এই যে ভারতের ভাঙন প্রক্রিয়া, এখন সময় এসেছে ভারতের ভাঙন প্রক্রিয়া শুরু হওয়ার। আমি একটা কথা বলি যে আমাদের যে ভারত আমাদেরকে যে কৃতদাস হিসাবে পরিণত করছে, আমরা জাতি হিসাবে আমাদেরকে এর প্রতিশোধ নিতে হবে। প্রতিশোধ না নিতে পারলে আমাদের অস্তিত্ব নাই। এবং সেই প্রতিশোধ হচ্ছে এখন থেকে আমাদের প্রচার করতে হবে যে ভারতের বিভিন্ন অংশের মানুষ, তারা যদি আলাদা আলাদা রাষ্ট্র হয়, তারা অনেক শান্তিতে, অনেক আত্মসম্মান নিয়ে তারা বাঁচতে পারবে। কিন্তু বর্তমানের ভারত আর্টিফিশিয়াল। আপনার পাশে নতুন প্রজন্মের একজন আছেন, তিনি কি মনে করেন যে অধ্যাপক শাহিদুজ্জামান যেভাবে বিশ্লেষণ করছেন, একে কি অ্যানার্কি বাড়বে না? ধরেন আপনার কি মনে হয়, এতে কি অ্যানার্কি বাড়বে না ভেতরকার? যদি একটা দেশের ভেতরে আমরা যদি এভাবে বলি যে হ্যাঁ সেও স্ক্যাটার্ড হোক, সেও তো চাইবে যে বাংলাদেশও স্ক্যাটার্ড হয়ে যাক। আপনার কি মনে হয়? অধ্যাপক শাহিদুজ্জামান যা মনে করছেন, এটা আমি মনে করি একটি দেশের মধ্যে বিভিন্ন অংশে বিভিন্ন ধরনের চিন্তা থাকবে। এই চিন্তা থাকাটা কোনো অন্যায় নয়। এটা আমাদের দেশের সংহতি, স্বাধীনতা, সার্বভৌমত্ব সংহত করার জন্য যদি মনে করেন, তাহলে এই চিন্তাটা ওনার একটা চিন্তা, এবং এই চিন্তাটাকে আমরা রেসপেক্ট করি। এখন এই চিন্তাটা কি এখন কার্যপ্রক্রিয়া আসবে কি না, সেটা আর একটা প্রশ্ন। কারণ আমরা যারা তরুণ প্রজন্ম এখন রাজনীতিতে আসতে চাইছে, রাষ্ট্রের মৌলিক নীতিগুলোতে কন্ট্রিবিউট করতে চাচ্ছে, আমরা মনে করি যে ভারসাম্যপূর্ণ এবং মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্পর্ক সবার সাথেই বাংলাদেশের প্রয়োজন। এবং ইন্ডিয়া যেহেতু আমাদের একটি বড় প্রতিবেশী, যেটা খুব সুন্দরভাবেই আমার সহবক্তা বলেছেন, প্রতিবেশীর আচরণ পরিবর্তন এবং আমাদের নিজেদের আচরণ পরিবর্তন যদি আমরা করতে পারি, তখন হয়তোবা আমরা যেই সম্পর্ক চাই, আগামী 50 বছর পর যে বাংলাদেশ দেখতে চাই, সেই বাংলাদেশের দিকে যেতে পারবো। ছোট্ট একটা বিষয় আমি অ্যাড করি, আমরা অবশ্যই
অন্য রাষ্ট্রের ভিতরে কি হবে না হবে এটা আমাদেরকে স্টাডি করতে হবে। আমাদের পৃথিবীর সব শক্তিশালী দেশেরই আপনি স্টাডি করলেন, খুব ভালো কথা স্টাডি করলেন, কিন্তু শাহিদুজ্জামান এটা বলছিলেন, তার কাছে আমি সরাসরি প্রশ্নটা করেছিলাম যে আসলে আমাদের সামনে এতদিন ধরে যে বয়ানটা ছিল যে মুক্তিযুদ্ধের সময় ভারত এই দেশকে স্বাধীন করার জন্য সর্বাগ্রে এগিয়ে এসেছিলেন, তিনি যে ন্যারেশনটি দিচ্ছেন, আপনি কিন্তু এই প্রজন্মের আপনার সামনে দুটো ন্যারেশনই আছে। আপনার পড়াশোনা বলেন বা আপনার সার্চিং বলেন, সেটাকে কীরকম, কোন ন্যারেশনটাকে বা কোন বয়ানটাকে বেশি লজিক্যাল মনে হয়? না, এখানে মুক্তিযুদ্ধ অবশ্যই আমাদের পূর্বপুরুষগণ করেছেন। আমাদের পূর্বপুরুষগণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এখানকার ইস্ট পাকিস্তান রাইফেলস যারা এখানে বিদ্রোহ করেছিলেন, এখানকার আর্মি, এখানকার পাকিস্তানের পর্যায়ে পুলিশ, এখানকার কৃষক, মোটু মানে মজুর, কলি সবাই এখানে, মানে এদের মধ্যে আসলে মুক্তিযোদ্ধা তো আমরা 9 মাস যুদ্ধটা চালিয়েছি। এখন 6 ডিসেম্বরে যুদ্ধ শুরু করে 10 দিন যুদ্ধে বাংলাদেশ মানে স্বাধীন হয়ে গিয়েছে, এই তথ্য তো আমরা বিশ্বাস করি না। এটা একটা দীর্ঘ স্ট্রাগল এবং দীর্ঘ স্ট্রাগলের ফল হিসেবে মুক্তিযুদ্ধ হয়েছে। এটা আমাদের জাতীয় জীবনের গৌরবতম অংশ এবং এটা মনে করি যে বাংলাদেশ আজকে যে আমরা একটি স্বাধীন দেশের নাগরিক, আমরা সৌভাগ্যবান ফিল করি। আমরা অবশ্যই আমাদের মুক্তিযোদ্ধাদের প্রতি ঋণী এবং আমরা মনে করি এই মুক্তিযুদ্ধ একান্তই বাংলাদেশের একটা নিজেদের মুক্তিযুদ্ধ, জনযুদ্ধ এবং এই যুদ্ধে আন্তর্জাতিক রাজনীতিতে বিশেষ করে তখন আপনারা জানেন তখন শীতল যুদ্ধ, কোল্ড ওয়ার চলছিল, তখন আসলে আন্তর্জাতিক যেই পরিমণ্ডলে বাংলাদেশ স্বাভাবিকভাবে কোনো না কোনো শক্তির ইকুয়েশনের মধ্যে তার অ্যালাই বের করতে হয়েছে। কিন্তু আমরা দেখেছি যে ওই মুক্তিযুদ্ধের মধ্যেই কিন্তু একই সাথে ত্রিমুখী যুদ্ধ চলেছিল। এটা শুধুমাত্র যে পাকিস্তান আর্মিকে এখানে পরাহত করা তা না, এখানে একটা অংশ ছিল যারা একই সাথে ইন্ডিয়ানদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। আবার এখানে আরেকটা অংশ ছিল আমাদের এই বিএলএফ, যারা আসলে পার্বত্য চট্টগ্রামে গিয়ে ওখানকার ইন্ডিয়ার বিচ্ছিন্নতাবাদী যারা ছিল সেই শক্তিগুলোকে ডিসমেন্টেল করার কাজে নিয়োজিত ছিল। সো এখানে আসলে একটা জনযুদ্ধে যেটা হয় আসলে এটা কোনো সরল ইকুয়েশন না, বিভিন্ন অংশের মানুষ বিভিন্ন গ্রাউন্ড থেকে এসে যুদ্ধ করেছে, একই সাথে বিভিন্ন গ্রুপের বিভিন্ন রকম ইন্টারেস্ট ছিল, যেটার পরবর্তীতে আমরা দেখি যে যুদ্ধের পর সত্যিকার অর্থে একটা জনমানুষের সংবিধান রচনা করতে ব্যর্থ হওয়ায় বাংলাদেশ রাষ্ট্র দীর্ঘদিন সাফার করেছে। যে সাফারিংস আজকে 2024-এ এসে আমাদের রক্ত দিয়ে আবার আমাদের রাষ্ট্রকে সংহত করতে হয়। তো আমরা যেটা বলি যে মুক্তিযুদ্ধের বয়ান এটা আমাদের নিজেদের মুক্তিযুদ্ধে ইন্ডিয়া ভূমিকা রেখেছিল, ভূমিকাকে অস্বীকার করা কিছু নেই, বাট ইন্ডিয়া যে ন্যারেটিভস দাঁড় করাচ্ছে, যেটি ইন্ডিয়া পাকিস্তান ওয়ার বাই প্রোডাক্ট হিসেবে বাংলাদেশের জন্ম, আমরা কখনোই সেই ন্যারেটিভসে বিশ্বাস করি না। অসংখ্য ধন্যবাদ, আপনার কথা একদম পরিষ্কার। আমি ব্রিগেডিয়ার শামীম খান আপনার কাছে একটু আপনার বিশ্লেষণ শুনতে চাইবো যে ধরেন বাংলাদেশ এবং ভারত এখনকার ধরেন এই মুহূর্তে যারা দায়িত্বশীল আছেন বা অন দ্য সিটিং চেয়ারে আছেন, তাদের আচরণ কি আসলে আমাদের দু দেশের জনগণের মধ্যে বিভক্তি আরও বাড়াচ্ছে কিনা, এবং এর ফলে যে ধরনের ঘটনা প্রবাহগুলো ঘটছে সেগুলোর প্রতিফলন আমরা আসলে সীমান্তে দেখতে পাচ্ছি কিনা, বিষয়টা কীরকমই? সোজা সাপটা উত্তর হচ্ছে হ্যাঁ, এটা জনগণের মধ্যে বিভক্তি তৈরি করছে। এটা উদাহরণস্বরূপ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আমরা যেটা দেখলাম যে গাছ কাটাকে কেন্দ্র করে ভারতের জনগণ বাংলাদেশের সীমান্তে প্রবেশ করে গাছ কাটলো এবং এটা নিয়ে প্রায় সংঘাত, একটা ছোটোখাটো বিক্ষিপ্ত সংঘর্ষ বা সংঘাত হলো এবং দুই তিনজন বাংলাদেশি এখানে আহত হলো এবং তারা সাউন্ড গ্রেনেড বা এ ধরনের জিনিসগুলো ব্যবহার করছে, যেটা কিন্তু কোনো মানে কোনো সুশৃঙ্খল বাহিনী ছাড়া সাধারণ মানুষের কাছে থাকার কথা না। এখন কথা হলো যখন আমরা দেখি যে বাংলাদেশ ভারত সীমান্তে 5টা জায়গায় একইভাবে ঘটনা ঘটছে, তখন এটাকে কিন্তু আইসোলেটলি দেখার কোনো সুযোগ নাই। এখন রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ ভারতের যে সম্পর্ক, এটাকে বলতে পারেন টানাপোড়েন শব্দটা ব্যবহার করলেন না, তা টানা হচ্ছে সোজা, যেটা পোড়েন হচ্ছে যেটা ভিতর দিয়ে দেয় যে হ্যান্ডলুমের, তো এই পোড়েনটা এখন এমন পর্যায়ে চলে গেছে, এটাকে আমি বলি যে ঠিক আছে একদম ডিপ্লোম্যাটিক রিলেশনটা, কূটনৈতিক সম্পর্কটা স্মরণকালের ভয়াবহ বাঁকের মধ্যে আছে, গিরিখাতের কিনারে এসে পৌঁছেছে। এটা আমরা রাষ্ট্রীয়ভাবে এইবার একবার ব্যতিক্রম ধর্মী একটা সময় আমরা দেখতে পাচ্ছি, শুধু সরকার নয় মানে রাজনৈতিক দল, জনগণ, মিডিয়া সমস্বরে বাংলাদেশ বিরোধী প্রচারণা করছে এবং তারা গোয়েবলস থিওরি ফলো করছে। দ্য গোয়েবলস থিওরি হচ্ছে রিপিট এ লাই সো অফেন ইট বিকামস ট্রু। এখন আমি খুবই অবাক হয়েছি যখন দেখেছি যে
কংগ্রেস নেতা নেত্রীরা রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধীর মতো নেতা নেত্রী তারাও বাংলাদেশ বিরোধী কথাবার্তা বলছে। প্রফেসর শহীদুজ্জামান যেটা বললেন, আচ্ছা, ভারতের উদ্বেগের কারণটা কি? ভারতের উদ্বেগের কারণ হচ্ছে, প্রথম হচ্ছে তারা তাদের ইতিহাসে গত 5ই আগস্টের যে পরাজয়, এত বড় অপমানকর পরাজয় ভারতের জীবনে কখনো আসেনি। আচ্ছা, এটাকে তো শেখ হাসিনা বা আওয়ামী লীগের পরাজয়, সেটাকে ভারতের পরাজয় হিসেবে বলা হচ্ছে মোটেই না, মোটেই না। বিকজ শেখ হাসিনা বা আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে ভারত যেভাবে বাংলাদেশকে শোষণ, নির্যাতন, অন্যায্য আচরণ করেছে, মানে সেটা তো ভাবতেও পারে না। একটা ইভেন ভারতের 7 সিস্টার থেকে যে সুযোগ নিতে পারে নাই ভারত, সেটা আমাদের থেকে নিয়েছে। সুতরাং এত বড় একটা লস, এটাকে স্বাভাবিকভাবে কীভাবে নিয়ে যায়? এখন একজন বাবার একমাত্র যদি তার পুত্র সন্তান থাকে, সে যদি মারা যায়, সে বাবাকে স্বাভাবিক থাকতে পারবে? ব্যাপারটা হচ্ছে তাই। সুতরাং মনস্তাত্ত্বিকভাবে, রাজনৈতিকভাবে মিরর এশিয়া 2 সেপ্টেম্বর একটা প্রতিবেদন আমি বলেছি যে কোনোভাবেই এই পরাজয়টাকে মেনে নিতে পারছে না, এবং এইটার একটা প্রতিশোধমূলক স্পৃহায় আমি এখন ভারতে দেখতে পাচ্ছি যে বাংলাদেশকে শিক্ষা দিয়ে ছাড়বে যে কোনো ইয়ে। আপনি দেখুন কয়েকদিন আগে অটো পার্টস রপ্তানি মানে বন্ধ করে দিল। আর ইউ শিওর যে আপনি একদম শিওর যে ভারত একটা শিক্ষা দিতে চাইবে? কারণ প্রতিবেশী তো আমরা, সম্পর্কের উন্নয়নের জায়গা বলেন বা যেটা বলছিলেন স্যার, যে প্রতিবেশী তো বদলানো যাবে না। এখন মানে সম্পর্কটা কি এই পর্যায়ে গেছে যে একে অপরকে শিক্ষা দেয় ফয়সালা? আমি আপনাকে একটা স্ট্যাটিস্টিক দেই, তাহলে বুঝতে পারবেন। 2023 সালে ভারত টোটাল রপ্তানি ছিল $777 বিলিয়ন, বাংলাদেশে আসছে $13 বিলিয়ন। আনুপাতিক হারে এটা 1.5। সেই ক্ষেত্রে ভারত কিভাবে সিদ্ধান্ত নিল যে বাংলাদেশে কোনো পণ্য রপ্তানি করবে না? তার মানে এই 13 বিলিয়নের ঝুঁকি নেবে, তাও বাংলাদেশকে শিক্ষা দিব। শুধুমাত্র যদি ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসছেন, এই একমাত্র পজিটিভ জিনিস ছাড়া এই গত 6 মাসে ভারত এমন কোনো জায়গায় পজিটিভ কিছু করেছে, পজিটিভ আচরণ দেখিয়েছে সহানুভূতি? এখানে সুষমা স্বরাজের কথা বলা হলো, উনি এসে কে বলেছেন? পড়শি পহলে। বিকজ ভারত ফলো করে কি? অর্থশাস্ত্র ফলো করে, চাণক্য কৌটিল্যের। কৌটিল্যের কূটনীতির প্রথম শিক্ষা হচ্ছে গিয়া কিপ দ্য নেইবার্স ইন ডিস্টারবেন্স, প্রতিবেশীকে কোনো সময় শান্তিতে থাকতে দেবে না। এখন স্বাভাবিক, ভারতের কোনো বন্ধু দেশ নাই তো, একমাত্র দেশ ছিল বাংলাদেশ তাদের বন্ধু, সেটাও হারাতে বসছে। এবং এইভাবে যদি আপনি দেখেন ভারতের যে এখন অবস্থা পাকিস্তানের সাথে, চায়নার সাথে, এখানে তো মোটামুটি সহনীয় পর্যায়ে চায়না বা পাকিস্তান বর্ডার ভয়ঙ্কর অবস্থা ভারতের। সুতরাং ভারত তারপরেও এরকম একটা অবস্থানে নিচ্ছে। কারণটা কি? ভারতের সামনে নির্বাচন, এই নির্বাচনকে আওয়ামী লীগ সরকারের পতন এবং শেখ হাসিনাকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করতে যাচ্ছে। কোনোভাবে যদি বাংলাদেশের সম্পর্কে যে হিন্দু সম্প্রদায়ের মাইনরিটিজের যে অন্যায় অবিচারের কথাগুলো হচ্ছে, এর 90% মিথ্যা কথা, কোনো সন্দেহ নেই। এই জায়গা থেকে যদি শাহিদুজ্জামানের কাছে জানতে চাইবো যে তাহলে যে দাদাগিরির কথা বলা হচ্ছে, যে ভারতের দাদাগিরি, সেই দাদাগিরিতে কিভাবে তাদেরকে থামানো যায় বা কমানো যায়? ধরেন আমাদের আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর জন্য সার্কের প্রসঙ্গটা খুব বড় করে এসেছিল, বিমস্টেকের বিষয়গুলো এসেছিল, সেগুলোকে আসলে কোনো রকম সফল হবার পথ দেখেন কিনা আপনি? হ্যাঁ, আমি দেখি আমাদের কার্যকর এফেক্টিভ একমাত্র নীতি হচ্ছে যে ভারতের সাথে আমরা বন্ধুত্ব করব এই শর্তে যে আমরা আমাদের নিরাপত্তার জন্য সমস্ত ব্যবস্থা যা করবার আমরা তা করব। ভারত আমাদের সেটা করতে দিতে চায় না। আমি যদি বলি যে পাকিস্তানের সাথে আমাদের অ্যাবসলিউটলি ক্লোজ অ্যালায়েন্স, পাকিস্তানের সেনাবাহিনীর সাথে আমাদের সেনাবাহিনীর সংযোগ, এটা ভারতকে মেনে নিতে হবে। আমি যদি বলি যে চীনের সাথে আমাদের যে বিশেষ রাজনৈতিক সম্পর্ক, চীন আমাদের তিস্তা প্রজেক্ট দায়িত্ব নেবে, চীন বঙ্গোপসাগরে আমাদের সাথে সহযোগিতা করবে এবং চীন আমাদের একটা সামরিক মিত্র হিসাবে থাকবে। আমি যদি বলি যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নীতি, এই বঙ্গোপসাগরে তারা আমাদের সাথে সহযোগিতা করতে চায় কিন্তু ভারত তাদেরকে আসতে দিতে চায় না। আমি যদি বলি মার্কিন যুক্তরাষ্ট্র চায় যে আরাকান, রাখাইন বাংলাদেশের সাথে সংযুক্ত হোক এবং ভবিষ্যতে সেই পথে যদি আমরা যেতে চাই, ভারত সেটা হতে দিতে চায় না। আমি এটা মনে করি যে আমাদের জাতীয় স্বার্থ রক্ষার্থে আমরা যা করব, ঠিক ভারত যেমন বলে যে ভারতের জাতীয় স্বার্থ রক্ষার্থে বাংলাদেশ এটা করতে পারবে না, চীনকে তিস্তা দিতে পারবে না, এই দাম্ভিকতা যেমন ভারত দেখায়, এই দাম্ভিকতা তাকে ছাড়তে হবে। আমরাও আবার বলবো যে আমাদের নিরাপত্তার জন্য আমরা যা যা করব, ভারত যদি সেগুলো মেনে নেয়, তখনই শুধু ভারতের সাথে সমানে সমানে বন্ধুত্ব হতে পারে।
মূল কথা হচ্ছে এই যে ভারত আমাদের সাথে সমতার ভিত্তিতে সম্পর্ক করবে। যদি সমতার ভিত্তিতে সম্পর্ক না করে তাহলে আমরা সরাসরি ভারতের উত্তর পূর্ব ভারত, যেটা উত্তর পূর্বাংশ, যার ভূরাজনৈতিক বাস্তবতা এমন যে বাংলাদেশকে ছাড়া উত্তর পূর্ব ভারতের কোনো ভবিষ্যৎই নেই। এটা তো অনেক 300 বছর আগে থেকে প্রমাণ করা হয়। আসামের সমস্ত বাণিজ্য হয়েছে মেঘনা নদী হয়ে বে অফ বেঙ্গলে দিয়ে গিয়েছে। নর্থ ইস্ট ইন্ডিয়ার সার্ভাইভাল ডিপেন্ডস অন বাংলাদেশ। আমরা খুব ভালো করে জানি যে নর্থ ইস্টে অহমিয়াদেরকে আর এই মিজোরাম, আপনার সহজ কথা হচ্ছে যে ভারতের সাথে দেন দরবার করার জন্য আমাদের হাতে যে ট্রাম্প কার্ডগুলো আছে সেগুলো আমরা আসলে কোনো সময় ব্যবহারই করিনি। যাই হোক, আমি সেটা নিয়ে জানতে চাইবো। আমি বরং একটা বিরতি নেই, বিরতির পর ফিরে এসে আলাউদ্দিন জানতে চাইবো তাহলে আমাদের ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গিটা কীরকম হওয়া উচিত। একদম নতুন প্রজন্মের প্রতিনিধিত্ব করছেন আপনি আমাদের এই আলোচনায়। আমি আপনার কাছে ফিরে এসে প্রথমে এটাই জানতে চাইবো ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গিটা কেমন হওয়া দরকার। তবে তার আগে নেব ছোট একটা বিরতি, ফিরব একটু পর। আবার আমন্ত্রণ নিউজ 24-এর নতুন আয়োজন আপোষহীন বাংলাদেশের। আলাউদ্দিন মোহাম্মদ, আপনার কাছে যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম, আসলে মানে এতক্ষণ যে আমরা আলোচনা করলাম, আপনার কি মনে হয় যে ধরেন আমাদের এখানে সিভিল সোসাইটি বলেন, দায়িত্বশীল বলেন বা দুদেশের জনগণ বলেন, তাদের যে প্রতিক্রিয়াগুলো আমরা দিচ্ছি, এতে কি আমাদের সম্পর্ক কি সরল হচ্ছে নাকি জটিল হচ্ছে আরও? দীর্ঘদিন কিন্তু বাংলাদেশের মানুষ এই সম্পর্ক নিয়ে কথা বলতে পারতো না। হ্যাঁ, এবং কিছু কিছু ব্যাপারে যেমন চুক্তির ক্ষেত্রে আইনি বাধ্যবাধকতা ছিল, এইটা নিয়ে কথা বললে আপনার ডিএসএ সিএসএ মামলা আপনাকে জেলে ঢোকাতে পারবে। এখন এই প্রেক্ষাপটে বাংলাদেশের জনগণের একটা কার্যকর বিজয় কিন্তু এসেছে, এটা অস্বীকার করা যাবে না। বিজয়ের পরে আমরা আসলে পুনর্গঠনটা কিভাবে করছি সেটা নিয়ে শঙ্কা আছে আমাদের মধ্যে, বিভিন্ন আপনার ইকুয়েশন চলছে, বাট একটা বিজয় হয়ে গিয়েছে। এবং যেই জনগণের এই বিজয়টা কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে এই বিজয়ের একটা প্রতিফলন আসতে হবে। দিন শেষে এটা আমাদের রাষ্ট্র। ভারত, কংগ্রেস এবং বিজেপি, আপনি ভারতের যে সবচেয়ে আপনার মানে খুব সিভিল এবং সমন্বয়বাদী যে ফেস শশী থারুর, উনিও কিন্তু ইন্ডিয়ার যে বাংলাদেশের প্রতি অবস্থানের ব্যাপারে উনি মোটামুটি একমত। ওনাদের কোনো বড় ধরনের এখানে কোনো আপনার বিভাজন নেই। এখন আপনার যদি শত্রু বলেন অথবা আপনার প্রতিদ্বন্দ্বী বলেন অথবা আপনার স্ট্র্যাটেজিক পার্টনার বলেন, আপনার পার্টনার ঐক্যমত্যে আছে কিন্তু আপনারা বিভাজিত, তাহলে এই অসম যুদ্ধে আপনার পরাজয় নিশ্চিত। সো আমাদের এই আলোচনাগুলোর একটা বড় আউটকাম হতে পারে আমরা সত্যিকার অর্থেই যেই শক্তিটা বাংলাদেশকে কবজা করে রেখেছে ইন্ডিয়ার সহযোগিতায়, এবং যেই শক্তির মানে যারা আসলে নেতারা ইন্ডিয়াতে এখন অবস্থান করছে, এই আলোচনার মধ্যে তাদেরকেও আসলে আনা উচিত। 2024-এর গণঅভ্যুত্থানের পরের বাংলাদেশে যে অন্তত পররাষ্ট্র নীতির ক্ষেত্রে আমরা যাতে একটা আপনার শক্তিশালী অবস্থানে যেতে পারি, যে অবস্থানে আজকে যারা বিদেশি শক্তিকে এখানে এনে ক্ষমতায় বসতে চায় তারাও কিন্তু এদেশের নাগরিক হিসেবে ওই বিদেশি শক্তির কাছে তারা মাথা তুলে দাঁড়াতে পারে না। তাদের আত্মমর্যাদা তারা কিন্তু বিকিয়ে দিয়েই কিন্তু সেই শক্তির কাছে গিয়ে আশ্রয় নেয়। আমরা সেই জায়গাটাকেও যাতে এটা প্রতিফলন ঘটে, বাংলাদেশের ভেতরকার প্রতিটা নাগরিক, একজন রিক্সা শ্রমিক থেকে শুরু করে এখানকার হোয়াইট কলার জব যারা করে, তাদের সবার মধ্যে যাতে একটা বাংলাদেশি হিসেবে তার একটা ওনারশিপ থাকে। অসংখ্য ধন্যবাদ। আমি একটু শামীম কামাল, আপনার কাছে এই বিশ্লেষণটা, মানে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার বা পরবর্তী যে সরকার আসবে তার নীতি পরিবর্তন হলেই কি আসলে তাদের সাথে সম্পর্কের উন্নয়ন হবে, নাকি সেই জায়গায় কোনো স্পষ্ট আমাদের সাথে কোনো রোড ম্যাপ বা দিক নির্দেশনা থাকা জরুরি? না, এই বিষয়টা আমি আলাউদ্দিনের সাথে অনেকটাই একমত যে দুটো জিনিসের খুবই দরকার। একটা হচ্ছে পররাষ্ট্রনীতির পরিবর্তন প্রয়োজন, এটা ভারতেরও প্রয়োজন, আমাদেরও প্রয়োজন। ভারতকে স্বীকার করতে হবে আমরা প্রতিবেশী দেশ এবং সাম্যের ভিত্তিতে, সহযোগিতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক মেনটেন করতে হবে, এটা কোনো বিকল্প নাই। আমাদেরও বন্ধুর সাথে শত্রুর মতো আচরণ করতে হবে। আমরা তো ভারতের পররাষ্ট্রনীতি চেঞ্জ করতে পারবো না, বাট আমাদেরটা তো পারবো, তাই না? তো এইটা একটা বিষয়। আর দ্বিতীয় হলো জাতীয় ঐক্য। জাতীয় ঐক্যর ক্ষেত্রে গত 3000 বছরের ইতিহাসে বাংলাদেশে কোনো জাতীয় ঐক্য একবার আসছিল, সেটা হচ্ছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির নদী আক্রমণের পরে। তাহলে আমরা যে বলি যে মুক্তিযুদ্ধের সময় একটা জাতীয় ঐক্য ছিল, এই বিষয়টা মুক্তিযুদ্ধের সময় জাতীয় ঐক্যকে আমি ঐক্য বলবো না। আমরা হচ্ছে বেসিক্যালি হচ্ছে অত্যন্ত হুজুগপ্রিয় জাতি। আমাদের জাতীয় কালচার, আমাদের জাতীয় চরিত্র হলো হুজুগপ্রিয়। সেই 52 সালে বলেন, 69 বলেন, 70 নির্বাচন বলেন, 71 মুক্তিযুদ্ধ বলেন,
তারপরে 90-এর এরশাদের পতন বলেন, তারপরে আপনার এই যে 2006 বা 7-এ যে আসলো 2024, প্রত্যেকটা ক্ষেত্রে এগুলিকে যদি আমরা আমাদের জাতীয় ইতিহাসের মেজর বাঁক বলি, এটা আমরা হুজুগ প্রিয় এবং আবেগ দিয়ে এটা সমাধান করেছি। শাহিদুজ্জামান, আপনিও কি মনে করেন যে যেটা বলছিলেন যে আসলে যেই প্রেক্ষাপট এবং নিজস্ব টাইমলাইনগুলো তিনি উল্লেখ করলেন সেগুলো আসলে কি জাতীয় ঐক্য না, এগুলো আসলে হুজুগে বাঙালির মতো অ্যাক্ট করা হয়েছে, আপনিও কি তাই মনে করেন? এক্স্যাক্টলি, আপনি অ্যাবসলিউটলি, আমি তাই মনে করি। আলাউদ্দিনও তাই মনে করেন? না, আমার এখানে মনে হয় যে এটা হুজুগ না, বরং ইতিহাসের বিভিন্ন বাঁকে বাংলাদেশের জাতীয় ঐক্যের সম্ভাবনা এবং ঐক্য হয়েছিল, কিন্তু ঐক্যের পর যেই একটা গাঠনিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় গিয়ে আবার আসলে আমরা ব্যর্থ হয়েছি। তো এই জিনিসটা ইভেন 5 আগস্ট যদি বলি, আমরা একটা ফেসিবাদী সরকারের বিরুদ্ধে কিন্তু জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। হ্যাঁ, এবং সরকার ছাড়া এখানে 3 দিন কোনো আপনার বড় ধরনের রক্তপাত ছাড়া মানুষ টিকে গিয়েছে, এটা তো ঐক্যমত্য হিসেবে আমরা দেখি। রক্তপাত কারণ আমরা 3 দিন রক্তপাত হয়নি। না, 5 আগস্ট থেকে আপনার 8 আগস্ট পর্যন্ত একেবারে একটা নৈরাষ্ট্রিক অবস্থায় বাংলাদেশের মানুষ যে সহনশীলতার পরিচয় দিয়েছে, যেভাবে একে অপরের পাশে দাঁড়িয়েছে, অবশ্যই এটা জাতীয় ঐক্যমত্যের প্রতিফলন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের 53 বছর ইতিহাসে সময়টা তো 30 দিন শুধুমাত্র জনগণ রাষ্ট্রের মালিক ছিল। এটা হচ্ছে 16ই ডিসেম্বর থেকে 10ই জানুয়ারি পর্যন্ত শেখ মুজিব যতদিন ফিরেন নেই, 24 দিন। 75 সালে 3 নভেম্বর থেকে 7 নভেম্বর, আর এইবার হলো 5 আগস্ট থেকে 8 আগস্ট। এই কয়টার সময় কিন্তু কোনো রাষ্ট্র মানে কেউ সরকার ছিল না, জনগণের রাষ্ট্রের মালিক ছিল। এ বাদে পুরা 53 বছর কিন্তু যারা ছিল, আমার মনে হয় সে সময় বাংলাদেশের মানুষজন স্বাধীনতা ভোগ করতে পারে নাই। কিন্তু আওয়ামী লীগ পুনর্বাসিত হলে বা আওয়ামী লীগ এলে সেই নারেশনটা তো আবারও সামনে আসবে, তাই নয় কি? না, এটা হলো ভারত পাকিস্তান যুদ্ধের কিন্তু এটা একটা সিকুয়েলস। যেমন তাদের 48-এর যুদ্ধ হয়েছে, 65-তে হয়েছে, 71-এ হয়েছে। আপনি জানেন যে 71-এর 3 নভেম্বর যুদ্ধ শুরু হয়েছে পাকিস্তান বর্ডারে আগে, বাংলাদেশের আগে। মাত্র 14 দিনে এত বড় একটা বিজয় করা সম্ভব, এবং কোন দিক দিয়ে আসছে হলো জামালপুর, ময়মনসিং দিয়ে। এখানে আসছে 1-1 কমিউনিকেশন জোন, একটা লজিস্টিক ফরমেশন প্রথম ঢাকায় ঢুকেছে। এই গ্রাউন্ড কে তৈরি করে দিয়েছে? কাদেরিয়া বাহিনী করে দিয়েছে। যদি ভারত না আসতো আমাদের যুদ্ধে, তাহলে কি বাংলাদেশ স্বাধীন হতো না? হয়তো আমাদের আরও কষ্ট করতে। দ্যাটস ওয়াই অ্যান্থনি মাসকার্নাস এটাকে আনফিনিশড রেভলিউশন বলেছে। কেন বলেছে? এটা যদি আরও দীর্ঘায়িত হতো, আমরা আরও রক্ত দিতাম, আমাদের স্বাধীনতা আরও পোক্ত হতো। ভারত যদি 50 বছর না আসতো, তাও আমরা স্বাধীন হতাম না? অবশ্যই হতাম। সুতরাং আমাদের স্বাধীনতাকে, এটাকে অ্যান্থনি মাসকার্নাস আবার প্রিমেচিউর চাইল্ড বলেছে, ঠিক আছে? সুতরাং আমরা সমস্ত কিছু করেছি। কে মুক্তিযুদ্ধ করলো? আমার লক্ষ্মণ সিংয়ের একটা বই আছে, ভিক্টরি ইন বাংলাদেশ, জেনারেল লক্ষ্মণ সিং। ইনি ইন্দিরা গান্ধীকে একটা চিঠি পাঠিয়েছিলেন এই বইটা লেখার আগে, যে কী কারণে আপনি ইয়ে করেছেন। 1 কোটি যে বাংলাদেশি আপনার পশ্চিমবঙ্গে গেছে, তাদের ডেমোগ্রাফি অফব্যালেন্স হয়ে যায় নাই। সুতরাং সব দিক থেকে ভারত একটা বড় ধরনের চাপের মধ্যে ছিল। মোরসো ওইদিকে চায়না আছে, হ্যাঁ, এবং শীতকাল ছাড়া কোনো বুদ্ধি ছিল না। চায়নার সাথে কিন্তু ভারত একবারে যুদ্ধ করেছে, এমন শিক্ষা চায়না দিয়েছে 1962-তে, জীবনের যুদ্ধের কথা মুখে আনবে না। ওই হয়তোবা এখানে রাষ্ট্রীয় পর্যায়ে, কূটনৈতিক পর্যায়ে অনেক ধরনের কাদা ছড়াছড়ি হচ্ছে, কিন্তু এখানে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান ভারতের যে ফ্রেন্ড, উই শুড বি রেশনাল, আমাদের এমন কিছু বলা উচিত না বা এমন কিছু করা উচিত, এবং তাই হচ্ছে। জি, অসংখ্য ধন্যবাদ। আমি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অধ্যাপক শাহিদুজ্জামান, আপনার কাছে একেবারে শেষ প্রশ্ন নিয়ে আসবো, যেটা ধরেন আমাদের একটা তো সমাধানের পথ খুঁজতে হবে, আমাদের তো ভবিষ্যৎ কৌশল নির্ধারণ করতে হবে, এবং একই সঙ্গে আমাদের দৃষ্টিভঙ্গির কিছু বদল বলেন বা কিছু আপগ্রেড বলেন বা পরিবর্তনের বিষয় আসতে পারে। সেক্ষেত্রে আপনি কি করা যেতে পারে? ধন্যবাদ। দেখেন, আমি কিছু যে কথাগুলো বলেছি আগে, এগুলো কিন্তু একটা ফিলসফিক্যাল লেভেল, মানে আমাদের একটা সচেতনতা সৃষ্টি করা যে ভারত যে বৃহৎ শক্তি হিসাবে আমাদেরকে যে একটা নির্দিষ্ট আচরণের মধ্যে বেঁধে রাখবে, আর ভারত যে কোনোদিনও ভাঙবে না, এগুলো হচ্ছে মিথ, এবং এগুলো লং টার্ম রিয়্যাক্ট করা যায়। হ্যাঁ, একটা মানসিকতা গড়ার জন্য আমি কথাগুলো বলেছি। এখন কার্যকর ক্ষেত্রে যখন পররাষ্ট্রনীতির কথা চিন্তা করতে হবে, তাহলে আমাদের দেখতে হবে এখন আগামী দিনগুলোতে অ্যালায়েন্সেস। আমি নিরাপত্তার ছাত্র হিসাবে মনে করি যে নিরাপত্তা জোটভুক্ত হওয়া, ভারতকে নিউট্রালাইজ করার জন্য কার্যকরভাবে জোটভুক্ত হওয়া, এই যে পলিসি অফ ফ্রেন্ডশিপ ম্যারিজ, এটা একেবারে বোগাস। লিভিং স্পেস, দেখেন জিয়াউর রহমান যদি না মারা যেত, আই ইউজ টু বি ভেরি ক্লোজ টু হিম, আমরা 3 জন ব্রিফ করতাম তাকে। জিয়াউর রহমান ইউজ টু ড্রিম ইন টার্মস অফ এন এক্সপ্যান্ডেড বাংলাদেশ। তাকে তো মেরে ফেলছে। উনি যদি বেঁচে থাকতেন, তাহলে হয়তো নর্থ ইস্ট ইন্ডিয়া, আরাকান, এইসব
হি হ্যাড অলরেডি স্টার্টেড দ্য পলিসি। উনি কিন্তু শুরু করেছিলেন। আসামে উলফার সাপোর্ট দেওয়াটা এটা কিন্তু অনেক সুচিন্তিত পলিসি ছিল। হাসিনা শি সেইং যে আমরা কাউকে ইয়ে করবো না, এমনকি এই ফখরুল ইসলাম আলমগীর এটাও বলতেছে যে ভারতের নিরাপত্তা বিঘ্নিত হোক এরকম কোনো নীতি আমরা গ্রহণ করব না। এটার মধ্যে আলাউদ্দিন, আপনি যদি বলেন যে বাংলাদেশ এবং ভারত সম্পর্ক আসলে কেমন হওয়া উচিত, আপনি কেমন দেখতে চান, একদম 30 সেকেন্ডে বলেন। ভারত বাংলাদেশ সম্পর্কের পথে এই মুহূর্তে সবচেয়ে বড় বাধা জুলাই আগস্ট গণহত্যার বিচার এবং আওয়ামী রিজেমে গত 15 বছর যা বিচার হয়েছে, হত্যাকাণ্ড হয়েছে। যদি আপনি হত্যাকাণ্ডের বিচার করতে পারেন, গুমের বিচার করতে পারেন, এখানে যে অপহরণ সে বিচার করতে পারেন, আমার মনে হয় ভারত বাংলাদেশ সম্পর্কের পথে প্রধান যে বাধাটা এটা আমরা উতরে যেতে পারবো। ওকে, তারপর যেটা আসবে আমার মনে হয় সেটা আরেকদিন আলোচনার জন্য আমরা রেখে দেব। অসংখ্য ধন্যবাদ। আপনার এই বিষয়ে আমার মনে হয় জিওপলিটিক্যাল যে ইস্যুসগুলি আছে আমাদের সামনে হাতছানি দিচ্ছে, এগুলি কাজে লাগাতে হবে। প্রথম হচ্ছে আরাকান স্বাধীন হতে যাচ্ছে। এই মুহূর্তে আমাদের উচিত আরাকান আর্মি বা ইউএল এর সাথে যোগাযোগ করে একটা স্বাধীন দেশ তার সাথে সম্পর্ক করা নতুন। দ্বিতীয়ত হচ্ছে আমাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, চায়নাকে উদ্বুদ্ধ করতে হবে। এই যে চায়না, মিয়ানমার, বাংলাদেশ যে রোড, আমাদের আসিয়ানে ঢুকতে হবে। এগুলো হচ্ছে বিকল্প পথ। এই বিকল্প পথ যদি আমরা না ঢুকি, এবং চায়না কিন্তু এখন উন্মুখ হয়ে আছে ভারত মহাসাগরে ঢোকার জন্য, এবং একমাত্র আমরাই কিন্তু তাকে এই সুযোগটা দিতে পারি। সুতরাং চায়নাকে যদি আমরা এই সুযোগ দিই, আমাদের সাথে চায়নার যদি দ্বিপাক্ষিক সম্পর্কটা ভালো হয়, আমরা যদি আসিয়ানে ঢুকতে পারি, তাহলে বাংলাদেশের জন্য একটা নতুন দিগন্ত তৈরি হবে। ভারতকে পাশে রেখে চায়নার সাথে সম্পর্ক গড়তে গেলে ভারত কি চাইবে না যে বাংলাদেশের ভেতরে অস্থিরতা বাড়ুক? ভারত সবসময় চাইবে। ভারত কি এখন চাচ্ছে না? ভারত আরো বেশি চাইবে। তাতে তো কিছু যায় আসে না। এখন আপনাকে আপনার ব্যবস্থা নিতে হবে। আমাদের এখন প্রতিরক্ষার জন্য অস্ত্র দরকার। আমাদের গত সপ্তাহে আমাদের প্রিন্সিপাল স্টাফ অফিসার পাকিস্তানে গিয়ে আন্ডারস্ট্যান্ডিং মিউচুয়াল এমইউ করে আসেন নেই। আমাদের যেখান থেকে যেটা পড়ে সেটাই নিব। এখন এই ভয়ই তো আমাদেরকে এতদিন খেয়ে ফেলেছে। যদি আপনি এই খোলস থেকে বের আসতে না পারেন, তাহলে তো আপনার আর প্রতিরক্ষা থাকবে কিভাবে, আপনার উন্নতি হবে কিভাবে? আপনার বক্তব্য একদম পরিষ্কার। অধ্যক্ষ সাইদুজ্জামান, আমি একটা লাস্ট কথা বলি। জি, সিকিউরিটি না, দেখেন ম্যাস কন্ট্যাক্টের দিক দিয়ে চিন্তা করেন। এখন আমি স্বপ্ন দেখি, স্বপ্ন না, এটা বাস্তবে পৃথিবীর সব জায়গায় আছে। ঢাকা থেকে লাহোর ট্রেন আনারকালি এক্সপ্রেস নাম দিয়ে, আমি পাকিস্তানের জেনারেলের সাথে কথা বলতেছিলাম, সে এত মুভড হয়েছে। যদি আওয়াধ আসাম এক্সপ্রেস 4 দিনে যায় ডেইলি, তাহলে আমরা ঢাকা টু লাহোর যেতে পারি না কেন? বিকজ ইন্ডিয়া হ্যাজ এ ক্রেজি তাহলে পলিসি। এই বাস্তবতাগুলোকে মাথায় রেখে কেমন হবে বাংলাদেশ ভারতের সম্পর্ক? ভারতকে বোঝাতে হবে যে তুমি সার্কে ঢুকবা না, তুমি সার্ককে ভেঙে দিতে চাচ্ছ। আমি পাকিস্তানের সাথে স্বাভাবিক যোগাযোগ করতে পারি না বাই ল্যান্ড, অথচ আমরা দুই দেশই কিন্তু মুসলমান। হাউ ডু ইউ সলভ দ্যাট? কিন্তু তারপর তো আমাদেরকে সলভ করতে হবে, তারপর তো আমাদেরকে চোখে চোখ রেখে কথা বলতে হবে, চোখে চোখ রেখেই প্রশ্ন করতে হবে। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক সাইদুজ্জামান, একই সঙ্গে অসংখ্য ধন্যবাদ আলাউদ্দিন মোহাম্মদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল। আপনারা আপনাদের মূল্যবান সময় এবং মন্তব্য জানিয়েছেন। আর এই ছিল আজকের আপোষহীন বাংলাদেশের। আবারও দেখা হবে নিউজ 24-এর পর্দায়। নিউজ 24, গণমানুষের গণমাধ্যম।